প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে এবছরের 17 ফেব্রুয়ারি তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছিল, তাদের বিজয় হলো, তারপর শপথ গ্রহণ সব মিলিয়ে 17 তারিখে দায়িত্ব হস্তান্তর হলো। সেভাবে হিসেব করলে আজ 16 আগস্ট, 180 দিন পার হয়ে আরও একদিন হয়ে গেছে। মানে আজকে 181তম দিন চলছে। এবং আমরা জেনেছিলাম, তখন তারেক রহমান সাহেব নিজেই ঘোষণা করেছিলেন, উনি 180 দিনের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন যে 180 দিনে তিনি কিছু করে দেখাবেন। এবং আমরাও মনে করি যে হয়তো খুব শিগগিরই উনি একটা জনগণের সামনে আসবেন, একটা প্রেস ব্রিফিং করবেন, অথবা প্রেস কনফারেন্স করবেন, অথবা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিবেন, কিছু একটা করবেন, করে উনি জানাবেন যে এই 180 দিনে উনি কি কি করতে চেয়েছিলেন এবং কি কি করতে পেরেছেন। আমরা প্রত্যাশা করব যে উনি বলবেন এই 180 দিনে তার সরকারের কি রিপোর্ট কার্ড, এটা আমরা একটু দেখতে চাই যে কোন কোন ক্ষেত্রে উনি ভালো করেছেন, কোন কোন ক্ষেত্রে উনি খারাপ করেছেন, কোন কোন ক্ষেত্রে ভালো করার জন্য কাদেরকে উনি প্রশংসা করবেন এবং কারা খারাপ করেছেন তাদেরকে উনি নিন্দা করবেন অথবা তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। আমরা আশা করব যে উনি সবচেয়ে কম ভালো যারা করেছেন অথবা যারা খারাপ করেছেন, যাদের নিয়ে সমালোচনা হয়েছে, যাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে, তাদেরকে উনি দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। অনেক বড় দল, অনেক নেতা আছে এই দলে। এমপি সাহেব আছেন প্রায় 209 জন তো নির্বাচিতই হয়েছেন, তারপরে আরও আছে 35-36 জন যা নাকি নারী নেতৃত্ব এসেছেন। কাজে অনেক নেতাও আছেন। আপনি নিঃসন্দেহে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য কাউকে দিয়ে ট্রাই করতে পারেন। যদি এটা আপনি করেন, আমি মনে করি আপনার মন্ত্রিসভার উপর আপনার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। নয়তো তারা মনে করবে এই যে এই লোক তো কিছু বলে না, আমি ভালো করি আর বন্ধ করি, কেউ কিছু বলে না। এটা কিন্তু আসবে। কাজেই আমরা আশা করব 2-1 দিনের মধ্যেই ওনার কাছ থেকে সেই ধরনের একটা রেসপন্স পাওয়ার। এবং আমি আসলে আশা করেছিলাম যে উনি হয়তো এই প্রস্তুতিটা আর একটু আগে নেবেন এবং 180তম দিন পার হওয়ার পরেই উনি জনগণের সামনে আসবেন। কিন্তু এখন মনে হচ্ছে যে উনি একটু দেরি করছেন। মানে হয়তো সেভাবে প্রস্তুতিটা ছিল না, হয়তো সেভাবে চিন্তা করেননি। তবে এই চিন্তা না করাটাও, ঠিক সময়ে প্রকাশিত করা না করাটাও, এটাও আমি মনে করি যে এটা খুব একটা ভালো উদাহরণ তৈরি হলো না। যাই হোক, তারপরও আমরা আশা করব যে উনি খুব শিগগিরই একটা কিছু বিশ্লেষণ দেবেন। তো এর মধ্যে আমরাও কিন্তু কিছু করেছি। আমরাও কিন্তু সরকারের একটা রিপোর্ট কার্ড তৈরি করেছি। হয়তো আপনারা বলবেন যে বেটা জনগণ তুই কে সরকারকে বিচার করার? সমস্যা কি জানেন? সরকারে যারা থাকেন তারা সব খুব জ্ঞানীগুণী লোক, তারা খুবই ক্ষমতাধর লোক, তারা চাইলেই অনেক কিছু করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে নির্বাচিত হওয়ার জন্য, সরকার গঠন করার জন্য এই লোকগুলিকে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এসে ভোট ভিক্ষা করতে হয়, ভোট চাইতে হয়। যদি নির্বাচন ব্যবস্থাটা ঠিক থাকে তাহলে আমরাই নির্ধারণ করি যে আপনাদের কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা খারাপ হয়েছে। এই জন্য আমরা কিন্তু প্রতিদিনই প্রস্তুতি নেই, আমরা কিন্তু প্রতিদিনই আলোচনা করি, আমরা প্রতিদিনই বলি আপনার এই কাজটা আপনারা ভালো করতে পারেননি। আবার যেগুলো ভালো হয়েছে সেগুলো ভালো হয়েছে, সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করি না। এই কারণে কি আমরা ধরেই নেই যেগুলো ভালো করেছেন ওটা করেছেন, কিন্তু ভালোর চেয়ে মন্দ কাজের সংখ্যায় যেহেতু বেশি, কাজে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। আমি তেমন কিছু না, আমি কিন্তু দুটো প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব, যে দুটোতে ওনারা ভালো করতে পারেননি বলে আমি মনে করি। সেটা হলো জ্বালানি খাত এবং আইন শৃঙ্খলা। এই দুটোতে মিজারেবলি ফেল করেছেন। দেখেন, আইন শৃঙ্খলার একটা মাত্র ঘটনা বলি। কালকে আমরা দেখলাম 15 তারিখে এই 32 নম্বরের সামনে যে ঘটনাগুলি ঘটলো, এক ভদ্রলোক যার কোনো ঠিকানা নাই, যার শুনে একাধিক এনআইডি আছে, নানা রকম কথাবার্তা এবং যেগুলি তার সম্বন্ধে তথ্য আসে, মানে আমার মনে হয় যে উনি একদম গুরুত্বহীন ব্যক্তি বলতে যা বোঝায় এই লোকটা হয়তো তাই। সেই লোকটা শত শত পুলিশের সামনে যাকে ইচ্ছা তাকে পিটালো, চট থাপড় মারলো, কিল ঘুষি মারলো, ঝাড়ু দিয়ে পিটালো। পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখলো,
পুলিশকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনারা এটা কেন করতে দিচ্ছেন? পুলিশ বলতেছে আমি দেখছি। ওই সাদ্দাম নামের দেখলাম এক ভদ্রলোক, পুলিশের উপকমিশনার শুনলাম, মানে এরকম ব্যক্তি কি বললেন, আমি কোনো কথাগুলো আগা মাথা বুঝলাম না। এবং ওনার এই বক্তব্যের কারণে পুরো পুলিশ, তাদের উপর মানুষের ধারণাটা কি দাঁড়ালো। একজন লোক, একটা মহিলা, দুই বোন আর কি, ওনারা এসেছিলেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে, তাদেরকেও হেনস্থা হতে হলো, পুলিশে ধরে নিয়ে গেল। আমি একটা জিনিস বুঝি না, এই মব দিয়ে তো ইউনূস সরকার দেশ চালিয়েছে। ইউনূস সরকার মনে করেছে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে তারা দেশটা শাসন করবে, এবং ভীতি তৈরি করার জন্য তাদের প্রধান অস্ত্র ছিল মব। যাকে তাকে যখন তখন যেখানে সেখানে তারা চট থাপড় মারতে পারত। আমরা দেখলাম এখানে আমি ভেবেছিলাম যে ইউনূস সরকারের পর যখন একটা বিএনপি সরকার আসছে, একটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা বোধহয় মবটাকে আর সহ্য করবে না। কিন্তু 15 তারিখে ঘটনায় দেখলাম তারা মবটাকে কেবল সহ্যই না, রীতিমতো প্রশ্রয় দিল। মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলার প্রতি মানুষের একদম শ্রদ্ধা থাকবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তাদেরকে যারা চালায়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার উপর কোনো ভরসা থাকবে মানুষের? এই মবটা কিন্তু আজকে থেকে না, আরও মানে এই সরকার আসার পরে তারা মবের রাশি টানতে পারেনি। এটি মিজারেবলি ফেল করেছে এই জায়গাটা। দ্বিতীয় যে জায়গাটা ফেল করেছে এই গভর্নমেন্ট, সেটা হলো জ্বালানি, মানে জ্বালানি, বিদ্যুৎ, এই দুটো ক্ষেত্রে। আমরা দেখেছি দুদিন আগে এই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন যে ওনার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই, বরঞ্চ এখন লোড ম্যানেজমেন্ট ওনাকে করতে হবে, লোডশেডিংটা করে ম্যানেজমেন্ট করবেন। আমি প্রস্তাব দিয়েছিলাম, আপনি লোডশেডিং ম্যানেজমেন্ট করেন, কৃষককে যতক্ষণ বিদ্যুতের না দিয়ে অন্ধকারে রাখবেন, ঠিক ততক্ষণ আপনাদের মন্ত্রী পাড়ায়, মন্ত্রীদের ঘরে এবং সচিব, মন্ত্রী, আমলাদের ঘরে আপনি বিদ্যুৎবিহীন অবস্থায় রাখেন। যদি সেটা করতে পারেন, সেটাই হবে ম্যানেজমেন্ট। আর যদি আপনি ম্যানেজমেন্টের নামে নিজেদেরকে 24 ঘন্টা বিদ্যুতায়িত রাখেন, মানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন, এবং কৃষককে 12 ঘন্টা 13 ঘন্টা আপনি বিদ্যুৎ ছাড়া রাখেন, সেটা কিন্তু আর ম্যানেজমেন্ট বলবে না, সেটাকে লোকে বলবে যে একচোখা নীতি এবং জনবিচ্ছিন্নতা, জনগণকে গুরুত্ব না দেওয়া, লোকে এটা বলবে। আমি কালকেই দেখলাম যে বিদ্যুৎ মন্ত্রী যে কথাগুলি বলেছেন, যে কারণে উনি বিদ্যুৎ দিতে পারছেন না, সেই কারণগুলি সম্ভবত উনি প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পেরেছেন, এবং প্রধানমন্ত্রী হয়তো ওনাকে বিশ্বাস করেছেন। আমরা ছোটোবেলায় কিছু ঘটনা বলি, ছোটোবেলায় যখন পরীক্ষায় খারাপ করতাম না, বাসায় আসলে পরে বাবা মা ধরতো যে কি তো পরীক্ষায় খারাপ হলো, আমরা নানা রকম অজুহাত দিতাম, বলতাম কি যে এই স্যার তো আমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে, মানে আমাদের যেগুলি পড়িয়েছিল তার বাইরে থেকে প্রশ্ন করছে, এই জন্য পারিনি, অজুহাত দিয়ে দিলাম একটা। আবার অন্য একটা অজুহাত দিতাম যে স্যার ইচ্ছা করে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, এই জন্য আমরা পারি নাই। তো কোনো বাবা মা সেটাকে মেনে নিত, বলতে হ্যাঁ আমার ছেলে তো ঠিকই বলেছে, কেন স্যার এরকম করলো। কিন্তু আবার কোনো বাবা মা, বিশেষ করে আমি আমার বাবা মার কথা বলতে পারি, আমার বাবা খালি একটা কথাই বলতো যে তুই যে রেজাল্ট, তুই যে প্রশ্নের উত্তর মানে ভালো করতে পারস না, তুই যে কম নাম্বার পেয়েছ, তো তোর ক্লাসের সবাইকে কম নাম্বার পেয়েছে, ওই জায়গায় যে কিন্তু আমরা ধরা খাই দিতাম। তা আমরা বলতে পারতাম না, আব্বা বলতেন যে যদি প্রশ্নটাই ঘুরিয়ে দিবে তাহলে সবারই পরীক্ষা খারাপ হতে পারে, যদি সিলেবাসের বাইরের থেকেই প্রশ্ন হয় তাহলে সবারই পরীক্ষা খারাপ হবে, কেউ ভালো করলো তুমি খারাপ করলা, এটা তো ভাই অজুহাত হলো। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে বাবারা বিশ্বাস করবে, সে বাবারা কিন্তু আসলে প্রতারিত হবে নিজের সন্তানের কাছে। আমাদের প্রধানমন্ত্রী যদি বিশ্বাস করেন যে এটা সে সম্ভব না, তাহলে আমি বলবো উনি প্রতারিত হয়েছেন ওনার মন্ত্রীর কাছে। আপনি আমাকে একটা কথা বলেন, পৃথিবীর অবস্থা কি খুব ভালো সবসময় ছিল, খালি এই বছরই খারাপ হলো? আগে কোনো যুদ্ধ হয়নি, আগে তেলের ক্রাইসিস হয়নি, আগে গ্যাসের ক্রাইসিস হয়নি, ম্যানেজমেন্টের ব্যাপার। আচ্ছা, আমাকে ওই দিন একজন বলছিল যে অগাস্ট মাস তো খুব চাহিদা একটু বেশি থাকে, তাই আমি ওনাকে বললাম ভাই অগাস্ট মাস কি একমাত্র এই বছরই আসছে? গত বছর অগাস্ট মাস ছিল না? গত বছরকে সূর্য অনেক গরম দেয়নি আমাদেরকে? তার আগের বছর আপনি বলেন না যে গত 10 বছর, গত 15 বছরের মধ্যে এই ধরনের ক্রাইসিস হয়েছে কিনা? তো এটাকে বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমি জানি না, আমি কিন্তু অত এক্সপার্ট না,
আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের প্রশ্নটাই করছি। একটা সিএনজি চালক, থ্রি হুইলার যারা চালায়, তাদের কাছে যে জিজ্ঞাসা করেন গ্যাসের কি অবস্থা, তারা কিভাবে গালাগালি করে শুনেন একটু। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আপনার লোকজনকে পাঠিয়ে বলেন যে ওই গালাগালিগুলো রেকর্ড করে নিয়ে আসো, আমি একটু শুনি, দেখি আমার সহ্য ক্ষমতা কী পরিমাণ। একটু বলেন না ভাই। আপনি তো এখানে স্তুতি শুনছেন, আপনি কেবল অজুহাত শুনছেন। স্তুতি এবং অজুহাতে বিশ্বাস করবেন না প্লিজ, তাহলে প্রকৃত সত্য থেকে আপনি দূরে সরে যাবেন। দেখুন, আজকে দেখলাম আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি একটা কথা বলেছেন। আমি একটা নিউজ বলি, উনি কী বলেছেন। নিউজটা হলো, আমাদের হাতে কোনো জাদু নেই, সময় লাগবে 2 বছর। গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী, ভেতরে আর পড়ার রুচি নাই। আমি শিরোনামটা পড়লাম, এটা মানব জমিন পত্রিকার শিরোনাম। মানে উনি বলতে চাচ্ছেন যে 2 বছর সময় লাগবে, আমার হাতে কোনো জাদু নাই। তো জাদু নাই, তাহলে মঞ্চে উঠেছেন কেন? ওটা তো জাদু দেখানোর মঞ্চ, ওখানে গিয়েছেন কেন আপনি? আপনার উপর ভরসা করে তো আপনাকে ওখানে পাঠিয়েছে, আপনি পারবেন, আপনি তো পারেন নাই। কেন পারেন নাই এই কাহিনী ভাই আমাকে শোনায়েন না। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি কিভাবে পারবেন, কিভাবে পারা সম্ভব, এটা আপনাকে উদ্ভাবন করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি 2 বছর বললেন, 2 বছরকে দেশের মানুষ না খেয়ে থাকবে? 2 বছরকে দেশের মানুষ গ্যাস চালাবে না? 2 বছর দেশের মানুষের গ্যাস লাগবে না? কোনো সরকারের লোক, কোনো মন্ত্রী যদি এইভাবে কথা বলে, তার মন্ত্রিত্বে থাকার আর বিন্দুমাত্র নৈতিক অধিকার নাই। আপনি পারছেন না, আপনার সমস্যা। পৃথিবীর অন্য কোনো দেশের মন্ত্রী এরকমভাবে কথা বলে কিনা একবার দেখে আসুন। না পারা কোনো বাহাদুরি নয়, না পারা লজ্জার, না পারা ব্যর্থতার, না পারা অপমানের, এবং সেটা ব্যক্তি জীবনেই এইগুলি। আর যখন সমষ্টিগত জীবনটা আপনার উপর নির্ভর করে, তখন আপনার ওই পদে থাকার আর কোনো অধিকার নেই। এই সহজ জিনিসটা বোঝার মতো বয়স এবং বুদ্ধি আপনার আছে, এই বিশ্বাস করেই তো আপনাকে ভোট দিয়েছিলাম। এই কথা শোনার জন্য ভোট দিইনি ভাই। প্রধানমন্ত্রী একটা ভালো কথা বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি বলেছেন এই যে সংকটটা আমাদের আছে, এই সংকটের কোনো বিকল্প যদি সমাধান থাকে তাহলে আপনারা আসুন। দেখুন, প্রধানমন্ত্রী কি গতকালকে উনি বলেছেন এই কথাটা, যে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে অন্য রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে তাদের পরিকল্পনা গ্রহণ করা হবে এবং বাস্তবায়নও করা হবে। তারপরে আরেকটা লাইন বলেছেন যে কেবল জনগণকে বিভ্রান্ত করতে, অপপ্রচার ছড়ালে জনগণের কাছেই তাদের ক্ষমা চাইতে হবে। খুব ভালো কথা বলছেন আপনি, আমার খুব পছন্দ হয়েছে। তারও আগে দেখলাম আপনি বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন, ওটাও আমার কাছে ভালো লেগেছে। উনি দেশ জুড়ে যে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জনগণের যে ভোগান্তি হচ্ছে, এই জন্য উনি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ও ক্ষমা চেয়েছেন। ভালো, এটা আমি শুনতে পছন্দ করেছি এবং আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রী একজন সেন্সিবল মানুষের এটাই হওয়া উচিত ক্যারেক্টার। তারপরে উনি যে মানে বিরোধী দলের কাছে যে পরামর্শ চাইলেন যে আপনারা যদি আমাদের চেয়ে ভালো করতে পারেন, ভালো কোনো পরামর্শ থাকে আমাদের কাছে নিয়ে আসেন, এটাও আমার কাছে ভালো লাগছে। কিন্তু সম্পূর্ণ না, এটা নিয়ে একটু বলি 2-1টা লাইন। সেই লাইনটা হলো, আমরা মাঝখানে শুনেছিলাম যে বিরোধী দল নাকি, বিরোধী জোটে তারা নাকি একটা নাকি ছায়া মন্ত্রিসভা করবে, সেটা হয় নাই। তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের ছায়া মন্ত্রিসভার জ্বালানি মন্ত্রী কে? তার কাছ থেকে একটা পরামর্শ আমরা চাইতেই পারি। কিন্তু তারও চেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, হয়তো এতে কেউ আসবে না, অথবা আসবে কিনা আমি জানি না, আসলে আসতেও পারে। এর জন্য তো অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। এটা বলে হয়তো আপনি বিরোধী দলকে জব্দ করেছেন, কিন্তু জনগণের ভোগান্তি কি এতে কমবে? এই কথাটা বলেন। তা তো কমবে না। আপনাকে তো জনগণের ভোগান্তি কমানোর ব্যবস্থা করতে হবে। আপনি বলছেন যে করার কোনো পথ নাই। আপনি সবাইকে ডাকেন, দেশের যত এক্সপার্ট আছে সব এক্সপার্টদের ডাকেন, আপনি চামচাদের বাদ দেন। চামচারা পারে নাই, চামচাদেরকে বলেন তোমরা আপাতত একটু দূরে থাকো, আমি অন্য অন্য এক্সপার্টদের ডাকি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল এক্সপার্ট তাদেরকে ডাকেন, এমনকি প্রয়োজনে আওয়ামী লীগ আমলে যারা ছিল তাদেরকে ডাকেন। কারণ ডাকবেন এই কারণে যে ওরা কিন্তু ভালো চালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও ভালো চালিয়েছে। ডাকেন না, ডাকলে অসুবিধা নাই, তাদের কাছ থেকে পরামর্শটা নেন।
আপনি যদি মদ দিয়ে সবাইকে ওই ওরকম জুলফিওয়ালা বাবিওয়ালা লোক দিয়ে মানুষজনকে পিটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেন, তাতে আপনার দেশের মানুষের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি আবিষ্কৃত হবে না। আমি অনুরোধ করবো সবাইকে ডাকেন, ডেকে কথা বলেন, যারা এক্সপার্ট বিভিন্ন দল মতো নির্বিশেষে বলেন যে যারা আছেন এক্সপার্ট সবাই আসেন। ওই আপনি চামচাদেরকে বলেন না, এক্সপার্টদের ডাকেন। তখন চামচারা করবে কি, তারা খালাতো ভাই মামাতো ভাই যেগুলো আছে অনুগত তাদের নিয়ে আসবে, এবং তারা আসবে খালি ইয়েস স্যার বলার জন্য। ইয়েস স্যার দিয়ে দেশ চলবে না। পৃথিবীর কখনোই ইয়েস স্যার দিয়ে কোনো সাফল্য আসে নাই। সেরকম লোক নিয়ে বসেন, আমার ধারণা আপনাকে খুব শিগগিরই আর দ্বিতীয়বার ক্ষমা চাইতে হবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।